তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদী শোক বার্তা হস্তান্তর করেছেন এবং আইন উপদেষ্টার সাথেও তার দেখা হয়েছে। জয়শঙ্কর ফিরে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে জামাত এবং বিএনপির সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল। জামাত সেটা আবার মেরামত করতে গতকালকে তারেক রহমানের সাথে বৈঠক করেছে এবং তারা বলছে ঐক্যবদ্ধভাবে তারা আগামীতে কাজ করবে। এতে অনেকে মনে করছেন, জামাত মনে করছে বিএনপি ভারতের দিকে ঝুঁকে পড়ছে কিনা, সেখান থেকে তারা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। জয়শঙ্করের সফরের পোস্টমর্টেম নিয়ে আমরা আমাদের প্রিয় একজন মানুষ দিল্লি থেকে সাংবাদিক গৌতম লাহিড়ীর সঙ্গে কথা বলবো। গৌতম দা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, শুভেচ্ছা তোমাদের। ইংরেজি নববর্ষে আপনাকে প্রথম আমরা পেলাম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই অবশ্যই, এবং তোমাদেরও শুভেচ্ছা, তোমার দর্শকদের শুভেচ্ছা, তোমার বাড়ির খবরের বাড়ির লোকেদের সকলের শুভেচ্ছা। এবং এই বছর বাংলাদেশের জন্য শান্তি, সমৃদ্ধি এবং একটা বার্তা আমি চাইবো আর কি, সোজা কথায় এক কথায়, যে প্রগতিশীল বাংলাদেশ। জয়শঙ্করের মিশনের পোস্টমর্টেমটা আপনার কাছে কি কি পাওয়া গেল, কি আশা করা হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে ঠিক এটাকে যদি এই দিক থেকে দেখা যায় যে যদি তিনি না যেতেন, অর্থাৎ ভারত থেকে যদি কেউ না যেত, ভারতের হাই কমিশনার একা যেতে পারতেন, কিন্তু যখন অন্যান্য দেশের মন্ত্রী পর্যায়ের অনেক প্রতিনিধিত্ব আসছেন, সেই অবস্থায় ভারতের পক্ষ থেকে একটা সর্বোচ্চ পর্যায়ে বলতে প্রধানমন্ত্রীর পক্ষে যাওয়া সম্ভব নয়, তারপরে তার প্রতিনিধি হিসেবেই পররাষ্ট্রমন্ত্রী, যিনি কূটনৈতিক সম্পর্কের দায়িত্বে। সুতরাং তার সফর একটা নিঃসন্দেহে একটা বার্তা দেওয়া যে ভারত বাংলাদেশের সঙ্গে সবসময় সম্পর্ক বা সুসম্পর্ক রেখে চলতে চায়, এবং এখন নির্ভর করছে বাংলাদেশ কিভাবে তার প্রতিক্রিয়া দেবে আর কি। সুতরাং তুমি যে ধরনের কথাগুলো বললে, সমীকরণের কথা, এই সমীকরণগুলো আমরা দেখেছি, ফলে নিঃসন্দেহে আমরা দেখবো আগামী দিনে কিভাবে যায়। তার মধ্যে তো দেখছি যারা জুলাই বিপ্লবের আন্দোলন করলো, সেই দলটির তো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখতে পাচ্ছি আর কি। প্রতিদিনই কেউ না কেউ পদত্যাগ করছে। তো এখন রোজই তাদের পদত্যাগের খবর দেখছি আর কি, ফলে সেই দলটির অস্তিত্ব প্রায় বিলীন হতে চলেছে আর কি, যারা জুলাই বিপ্লব সংগঠিত করলেন। কিন্তু এই ঘটনা থেকে এখন বোঝা যাচ্ছে যে জুলাই বিপ্লবের নেপথ্যে যারা, তারাই এখন প্রকৃত কুশীলব। তারা এদেরকে সামনে এগিয়ে দিয়ে পেছনে তারা ছিলেন, আজকে তারা সামনের সারিতে এসে গেছে। এই অবস্থায় বাংলাদেশের যারা, মানে এর মধ্যে বিশেষ করে বিএনপি একটি রাজনৈতিক দল, অতীতে তারা ক্ষমতায় ছিলেন, দুবার ক্ষমতায় এসছেন, বা যখন তারা রাজনৈতিক দল, তারও আগে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনিও কিন্তু ক্ষমতায় ছিলেন এবং প্রেসিডেন্টও হয়েছিলেন। ফলে এই দলটার সঙ্গে তো ভারত এবং জিয়াউর রহমান তো সার্কের প্রতিষ্ঠাতা অন্যতম বলা হয়ে থাকে। তো সেই সময় যে তাদের যে সঙ্গে যে সম্পর্ক ভারতের ছিল, পরবর্তী সময়ে এরশাদের সময় সার্ক সম্মেলন চলেছিল এবং তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন। তো এখন বিএনপির সঙ্গে একটা কাজের সম্পর্ক তৈরি করা, যদি বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভোটে আমাদের ভারতের অ্যাসেসমেন্ট যেটা আমরা শুনেছি বা দেখছি, বা ভারতের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকীয়তেও লেখা হয়েছে, যে বিএনপি নিরঙ্কুশ না হলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে, অর্থাৎ একটা ত্রিশঙ্কু সংসদের সম্ভাবনা আছে যদি ভোট হয়। কারণ আওয়ামী লীগ ছাড়াই ভোট, আমি বলছি, তা সত্ত্বেও মানে একক সংখ্যাগরিষ্ঠ হওয়া সম্ভব নয়। কারণ এই মুহূর্তে নিঃসন্দেহে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রতি মানুষের অনেকটা সহানুভূতি সুলভ আচরণ দেখা যাচ্ছে, বেড়েছে, সেটা ঘটনা। কিন্তু সেটা কেবলমাত্র বিএনপি আওয়ামী লীগ বিরোধী অংশের মধ্যেই। আওয়ামী লীগও একটা, তারা জেস্টার দেখিয়েছেন, শোক বার্তায় শেখ হাসিনাও বলেছেন এবং স্বীকারও করেছেন যে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। তার সঙ্গে তার বিরোধ থাকলেও আর কি, বিরোধ রাজনৈতিক বিরোধ ছিল। এইরকম একটা পরিস্থিতিতে ভারতের যে জয়শঙ্করের যাওয়া, এবং যেটা আমি বাংলাদেশের সংবাদপত্রে পড়েছি, যে জয়শঙ্কর আলোচনার সময়, তিনি একজন বিজেপি দলেরও সাংসদ, কেবলমাত্র পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি একথাও বলেছেন আলোচনা প্রসঙ্গে, যেটুকু সৌজন্যমূলক কথাবার্তার বিনিময়, তারেকের সঙ্গে কথাবার্তার সময়ও বলেছেন যে বিজেপির সঙ্গে কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাংলাদেশ ন্যাশনালস পার্টি, বিএনপির সম্পর্ক কিন্তু পার্টি টু পার্টি সম্পর্ক ছিল।
এবং পার্টি টু পার্টি সম্পর্কের কারণে তারা কিন্তু নিয়মিত ভারতে সফর করতেন। এবং এমনকি বিজেপি যখন বিরোধী দলে ছিল তখনও তারা এসছেন, বিজেপির সঙ্গে তারা সাক্ষাৎ করে গেছেন, আর রাজনৈতিক আলোচনাও করতেন। ফলে দলটির সঙ্গে, বিজেপির সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক কিন্তু বিএনপির হওয়া স্বাভাবিক। কারণ আমি যদি মানে এটাকে বিশ্লেষণ করি তাহলে এইভাবে ভারতে বিজেপিকে বলা হয়, যেমন কংগ্রেসকে বলা হতো যে বাম কেন্দ্রিক দল বা লেফট অফ দ্য সেন্টার, এই ভারতীয় জনতা পার্টিকে বলা হয় রাইট অফ দ্য সেন্টার, মানে দক্ষিণপন্থী দল। বাংলাদেশের রাজনীতিতেও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একই ধরনের বিশ্লেষণ করা যায়। আওয়ামী লীগও হলো লেফট অফ দ্য সেন্টার এবং বিএনপি হলেন রাইট অফ দ্য সেন্টার, এবং যেটা তারেক রহমানের বক্তৃতায় স্পষ্ট ছিল, এবং বা সেদিনের যে গোটা অনুষ্ঠানটাই স্পষ্ট ছিল তাদের রাজনৈতিক আদর্শ। যে রাজনৈতিক আদর্শ যা হতেই পারে, তার সঙ্গে কেউ বিরোধিতা করতে পারে, কিন্তু আওয়ামী লীগ একটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটা বিপরীত অবস্থান বিএনপি, সেদিন কিন্তু গোটা সভাস্থল থেকে সেটা পরিস্ফুট হয়েছিল। তাদের সঙ্গে বিজেপির সখ্যতাটা খুব অস্বাভাবিক নয়, স্বাভাবিক। এবং যদিও পরবর্তীকালে এটা না হওয়ার কারণে তাদের একটা বলা যেতে পারে ঘোষা হয়েছিল যে তারা আশা করেছিলেন নরেন্দ্র মোদী তাদের প্রতি অনেক বেশি সদয় হবেন। কিন্তু আওয়ামী লীগের সরকারে থাকাকালীন একটা যে সময়কালটা যদি বিচার করা যায়, সেই সময়কালটা হচ্ছে যে কংগ্রেসের সরকার 2014 চলে গিয়েছিল, এটা ঠিক, কিন্তু 2014 সালের কিন্তু তখনও পরে তখনও কিন্তু সে আওয়ামী লীগের সরকার বাংলাদেশে। সেই সরকারের সঙ্গে কিন্তু স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র সীমানা চুক্তি, যে সমুদ্র, এই সবটাই কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার হয়েছিল, যেগুলো একটা যুগান্তকারী ঘটনা বলে আমাদের ধারণা। এবং শেখ মুজিব ইন্দিরা চুক্তির একটা উত্তরণ ঘটেছিল হাসিনা এবং মোদীর চুক্তির মাধ্যমে। সেটাতে বিএনপি সন্তুষ্ট হয়নি, এটা ঠিকই। এটা একটা বড় কারণ ছিল আমার মতে 2012 থেকে 2017 ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, এবং সেই প্রণব মুখোপাধ্যায় মূলত বাংলাদেশ নীতির মূলত তিনি একজন অভিভাবক ছিলেন, এবং নরেন্দ্র মোদী সেটা স্বীকারও করতেন। নরেন্দ্র মোদী এই কথাও বলতেন যে রাষ্ট্রপতি যে পরামর্শ দেবেন সেই পরামর্শে আমার রাজ্য। তিনি যথেষ্ট সম্মানও দিতেন প্রণব মুখোপাধ্যায়কে। এবং সকলে জানো যে প্রণব মুখোপাধ্যায়কে বিজেপি সরকারই ভারতরত্ন, সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে। এমনকি যেখানে মহাত্মা গান্ধীর সমাধি রাজঘাটে, সেইখানে প্রণব মুখোপাধ্যায়ের সমাধির জন্য জায়গা স্থল স্থির করা হয়েছে। ফলে এই যে বিরাট সম্মান, প্রণব মুখার্জির সম্মান, ফলে প্রণব মুখার্জির যে নীতি, তার যে বাংলাদেশ সম্পর্কে যে নীতি ছিল, অর্থাৎ সেই কংগ্রেস সরকারের ধারাবাহিকতাটা বজায় ছিল প্রণব মুখোপাধ্যায়ের সময়, সেটা নরেন্দ্র মোদী তার থেকে সরে আসেন। এবং বাংলাদেশ সম্পর্কে নীতিটা সম্প্রতি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নিশ্চিতভাবে, যেহেতু বাস্তব অবস্থা, এটাকে বলা হয় প্র্যাগম্যাটিক ডিপ্লোমেসি। প্র্যাগম্যাটিক, এখন জোর করে তো আওয়ামী লীগকে ভারত বসাতে পারবে না ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগের প্রতি সব রকমের সহানুভূতি, সহমর্মিতা সব রকমের আছে। কোনোদিন কোনো সুযোগ এলে ভারত হয়তো, আমার মনে হয়, সব থেকে বেশি খুশি হবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে দেখা যাচ্ছে না ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগকেও কিছুটা অনেকটা বিচ্ছিন্ন হয়েছে। তাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, তারা দেখেছি তারা এখনো ঠিক সুনির্দিষ্ট বুঝতে পারছেন না যে তাদের নেতৃত্ব কিভাবে তাদের নেতৃত্ব দেবেন বা দিচ্ছেন, কি নির্দেশ দেবেন। যেটুকু হচ্ছে বিচ্ছিন্ন ভাবে এক একজন নেতা তাদের কর্মী টর্মীদের নিয়ে নির্দেশ দিয়ে ওখানে আন্দোলন টান্দোলন করাচ্ছে না, কিন্তু ব্যাপক আকারে কিছু ঘটছে না। নির্বাচনের সময় কি হবে এটা ঘটনা, কিন্তু এটা নিশ্চিত যে ভারত যেটা বলতে চাইছে, যেটা ইনক্লুসিভ নির্বাচন, যদি আওয়ামী লীগ মানুষ অপছন্দই করে থাকে তাদের 16 বছরের শাসনে, তাহলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। ফলে তাদের সেই নির্বাচনটাই আসল কষ্টি পাথর, যেখানে যাচাই হওয়া উচিত কার জনপ্রিয়তাটা কতটুকু। জোর করে একটা সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না, এবং যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু যে স্থিরতা থাকবে না, স্থায়িত্ব থাকবে না। বিএনপি ক্ষমতায় আসতে পারে, কিন্তু আমার ধারণা সেই সরকারের স্থির থাকবে না, যেহেতু সমাজের একটা বৃহৎ অংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ আমি বলবো, তারা ভোটদান থেকে বিরত থাকবেন, হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। এটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কখনোই ভালো নয়। আমি বলবো দেরিতে হলো এটা শেখ হাসিনার উপলব্ধি হয়েছে। তিনিও বলেছেন সাক্ষাৎকারেতে, যদি রাজনৈতিক দল অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়।
স্বাভাবিক, এটা তার সময় হয়েছে, আগামী দিনেও বিএনপিও সেই প্রশ্ন থেকে প্রশ্নের, কারণ যতই যাই বলুক, যেগুলো রাজনৈতিক প্রচারের জন্য রেটারিক যাই করুক, যে ফাঁসিবাদী সরকার ইত্যাদি ইত্যাদি শব্দগুলো চয়ন করে বলে থাকেন তারা, তা সত্ত্বেও কিন্তু যেটা হবে যে তারা কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে যেতে পারবেন না, এবং সেই প্রশ্নটা কেবলমাত্র আমি বলছি ভারত থেকে হবে তা নয়, এটা পশ্চিমা শক্তি থেকেও হতে পারে। তারা অলরেডি মুখ খুলছেন, যদিও চীন করেনি। চীন বলেছে ভারত বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, মানে চীন খুব একটা চায় না যে ওই আর কি যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এটা স্পষ্ট হয়ে গেছে। আর যেহেতু ভারতের সিদ্ধান্তের তাদের একটা বিপরীত সিদ্ধান্ত নিতেই হয়। ভারত যদি বলতো ইন্টারনাল ইলেকশন ইন্টারনালি বাংলাদেশ ঠিক করবে, তখন চীন হয়তো বলতো না না ইনক্লুসিভ হওয়া উচিত। চীনটা হচ্ছে ভারত যা করবে তার উল্টো বলবে, ফলে তার উল্টো বলছে। বলো বলছো। এখন এই যে মোটামুটি আপনার কথা ধারণা পাওয়া গেল, ভারতীয় মিডিয়াও যেটা লিখছে বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে ইলেকশনে, এর জন্য ভারত একটা শেপ নিচ্ছে বিএনপির পক্ষে, এটাই তো? এটা এবং যেটার জন্য পরের দিনও যে ভারতের যিনি ক্যাবিনেটের নাম্বার 2 প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ নন, ক্যাবিনেটের র্যাঙ্কিং এ রাজনাথ সিং হচ্ছে নাম্বার 2 ডিফেন্স মিনিস্টার। তিনি বাংলাদেশ মিশনে গেছেন, বাংলাদেশ মিশনে গিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এবং তিনি যে শোক বার্তাটা যেটা লিখেছেন, তাতে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন সেই বার্তাটাই কিন্তু তিনি তার পুনরুক্তি করেছেন, যে খালেদা জিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলেন, সেই সম্পর্কটাকে যেন তারেক রহমান সেই পথে এগিয়ে নিয়ে যান, এবং ভারত সেই ধরনের সম্পর্ক রাখতে চায়। এটার একটা বলার বড় কারণ হচ্ছে যে খালেদা জিয়া যখন বিরোধী নেত্রী, মানে শেখ হাসিনা থাকাকালীন তিনি ভারত সফর করেছিলেন, এবং ভারত সফরে তিনি কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার, ভারত তাকে রীতিমতো প্রায় প্রধানমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন প্রোটোকল দিয়েছিল, এবং তার সঙ্গে বাংলাদেশের বহু সাংবাদিক এসেছিলেন, সফর করেছিলেন, আমি সেই সফর খবর করেছিলাম, বলছিলাম আগের দিন। তো তখন আমি দেখেছি যে খালেদা জিয়া চেয়েছিলেন সম্পর্কটাকে উন্নত, কিন্তু সেটা তিনি ফিরে যাওয়ার পর সম্পর্কটা কিন্তু সেই রকম থাকলো না আর। কারণ তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বৈঠককে বয়কট করলেন, কারণ ওই জামায়াতের চাপে। এখন এই বিএনপি জামায়াত কতটা ঘনিষ্ঠ হচ্ছে, কি ঘনিষ্ঠ হবে, এবং উভয় পক্ষ এবং বিভিন্ন জামায়াতের পক্ষ থেকে তো এটাও বলে দেওয়া হয়েছে যে দুটো কথা বলা হয়েছে। এক হচ্ছে ভারতের কূটনীতিবিদের সঙ্গে তার কথা হয়েছে, বৈঠক হয়নি, কথা হয়েছে। আর দুই হচ্ছে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। আর দুই, তিনি এটা বলেছেন যে নির্বাচনের পরে তারা বিএনপি সরকারের সঙ্গে যৌথভাবে সরকার গড়তে চান। তো এরকম একটা বিএনপি জামায়াতের কম্বিনেশনে একটা যদি কোনো রাজনৈতিক অক্ষ তৈরি হয়, সেটার ব্যাপারে ভারত সম্পর্কে তাদের কি মনে হয়? তুলনামূলক ভাবে কিন্তু এটা ঘটনা যে আগের তুলনায় শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি বা জামায়াতের, তারা ভারত সম্পর্কে যতটা তাদের নিচের তলার কর্মীরা যতটা বেশি উগ্র বিবৃতি দিচ্ছে, শীর্ষস্তরের নেতাদের থেকে কিন্তু ততটা বিবৃতি আসে না। আগে কিছু কিছু নেতা দিয়েছেন যে ভারতের 7 সিস্টার্স কে করা হবে ভারতের, যেটা এই প্রসঙ্গে মনে পড়ে গেল বলে বলছি। এই সফরে পাকিস্তানের স্পিকার এসেছিলেন, তিনি কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন। জয়শঙ্কর গিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে উনি দেখা করবেন না, মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না, সেটা ঘটনা সত্যি হলো, তিনি দেখা করেননি। তিনি বিএনপি নেতৃবৃন্দ জামায়াত নেতৃবৃন্দের সঙ্গেও দেখা করেন, শুধুমাত্র বিএনপি নেতৃবৃন্দের সঙ্গেই দেখা হয়েছে, বা মানে অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠক হয়েছে এই কারণে বলবো যে তাদেরকে বসে কথা বলতে দেখা গেছে, বাকিদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন। যেমন আসিফ নজরুল এবং খলিলুর রহমান দুজনের সঙ্গে যে তার কথা হয়েছে, সেটা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তাই সরকারের প্রধান ইউনূসের সাক্ষাৎকার তিনি চাননি এবং চাইবেন না আর কি। মানে তারা চাইছেন যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক। ফলে এটা একটা তফাৎ তার চোখে পড়েছে। এবং এই পাকিস্তানের স্পিকারের সঙ্গে বৈঠকের পর ইউনূস বলেছেন সার্কের স্পিরিট দেখা গেল আবার উজ্জীবিত হচ্ছে, কিন্তু সার্কের তো সদস্য একজন আফগানিস্তান, সে তো ছিল না। মানে আফগানিস্তান বাদ দিয়ে কোন সার্কের কথা ভাবছেন আমি জানি না। সেরকম তো সার্ক হতে পারে না, কোনো একটি সদস্য না থাকলে সেটা সার্ক হয় না। ইউনূসের অনেক কথাবার্তায় খুব একটা বোঝা যায় না যে কতটা তিনি কূটনৈতিক ভাবে দক্ষ। এনিওয়ে, এটাই ব্যাপার আর কি। আসিফ নজরুল এবং খলিলুর রহমানের
ওই বৈঠকের ব্যাপারে কোনো কিছু জানা গিয়েছে আপনাদের? না, এখনো স্পষ্ট ভাষায় কিছু জানা যায়নি, কিন্তু তারা হয়তো আমার মনে হয় সাম্প্রতিক কিছু যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই প্রসঙ্গে হয়তো আলোচনা করে মতামত হয়তো বিনিময় করেছেন, কিন্তু তার পরে তো আহ, এক সেকেন্ড গৌতম লাহিড়ী দিল্লির সাংবাদিক, আমাদের প্রিয় একজন মানুষ। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনি যে বাংলাদেশ সফরে এসেছিলেন সেই ব্যাপারে বলছেন। ভারতের ক্যাবিনেটে নাম্বার 2 হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, তিনিও গিয়েছেন বাংলাদেশ হাই কমিশনে সে বিষয়টা নিয়ে তার বক্তব্য। আচ্ছা গৌতম লাহিড়ী, একটা ব্যাপার হচ্ছে কোন কোন মহল বলছেন ওই যে আসিফ নজরুল এবং খলিলুর রহমান, ওদের জন্য সাক্ষাৎ হলো। ওরা কিন্তু খুব রিকোয়েস্ট করছিলেন জয়শঙ্করকে আমার প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠকের জন্য। উনি তাতে রাজি হন নাই, এমন না, কোনো সেক্ষেত্রে জয়শঙ্কর বলেছিল তার ফিরে যাওয়াটা খুব জরুরি, কারণ হচ্ছে যে দিল্লিতে তার জরুরি কিছু কাজ আছে, আর দুই হচ্ছে যে আবহাওয়া খুব প্রতিকূল দিল্লিতে, কারণ কুয়াশার কারণে প্লেন চলাফেরায় ওঠানামায় সমস্যা হচ্ছে। যদি কোনো কারণে দেরি হয়ে যায় ফলে তিনি হয়তো এখন যেহেতু তিনি বায়ুসেনার বিমানে এসছেন এবং বায়ুসেনার তো পক্ষ থেকে আবহাওয়া সম্পর্কে স্পষ্ট একটা রিপোর্ট থাকে, ফলে তারা হয়তো বলেছে বেশি দেরি হলে তিনি বিমান আটকে যেতে পারেন, তাকে থেকে যেতে হতে পারে। সেটা তখন হয়তো সম্ভব হতো দেখা করা কি দেখা করা না, কিন্তু যেহেতু তার সময় ছিল না সেই জন্য তিনি দেখা করেন। আর আমি তোমাকে বলেছি তার তো পরিকল্পনাতে ইউনুসের সঙ্গে দেখা করার কোনো সাক্ষাৎ এগুলো কি হয় শীর্ষ পর্যায়ে বৈঠকের আগে না তাদের ইনফরমালি হাই কমিশনার জানিয়ে রাখেন যে উনি আসবেন, আপনাকে একটা সময় বার করবেন, ওই সময় উনি দেখা করবেন। এগুলো হঠাৎ এসে দেখা করা, আমি তোমার বাড়িতে এসে হঠাৎ ঢুকে পড়লাম, এরকম কোনো ব্যাপার নয়। এগুলো শীর্ষ পর্যায়ের, এগুলো প্রত্যেকটারই একটা তার মানে থাকা অর্থ। যদি বলো কোনো মেসেজ আছে, নিশ্চিত এটা একটা মেসেজ আছে। এবং ইউনুসের প্রতি অনাস্থা যদি বলো, তাহলে ইউনুসের প্রতি অনাস্থা সেই মেসেজ আছে। না, যেটা বলতে চাইছিলাম আমি, যে আলোচনাটা সম্প্রতি খুব বাংলাদেশে প্রচন্ড আলোচিত, সেটা হচ্ছে হাদি এবং তার হত্যাকারীরা কোথায়। সেই হাদির হত্যাকারী পরিবারের যিনি একজন সেই যে ব্যক্তি, নামটা পুরো তুমি হয়তো জানো, ফয়জুল বা ইত্যাদি, তাকে পাওয়া গেল দুবাইতে। এবং সে দুবাই থেকে সে জানালো যে কি ঘটনা, সে হত্যার ঠিক আগে দেখা করেছিল। এবং সেই দেখা করেছিল কারণ তাকে হাতি প্রস্তাব দিয়েছিল তাকে চাকরি করে দেবে, তার জন্য সে 5 লক্ষ টাকা দিয়েছিল ঘুষ। একটা আইটি সেই টাকাটা আইটি কাজ কাজ নিয়ে দেবে, তাকে আইটি ফার্মে একটা কাজ হ্যাঁ নিয়ে দেবে, তার হ্যাঁ আইটি হ্যাঁ ফার্মে যাই হোক, একটা কাজ নিয়ে দেবে, তার জন্য একসাথে 5 লক্ষ টাকা। হ্যাঁ, তার জন্য একটা 5 লক্ষ টাকা চেয়েছে। সেই 5 লক্ষ টাকা এগুলো ও সব বলেছে, এগুলো ভারতের মিডিয়াতে প্রথম পাতায় হেডলাইন হয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতে সে তো পালায় না, তো তার পরিবারকে অযথা হেনস্থা করা হচ্ছে সেটাও বলেছে। সে তো সেই ব্যাপারে যুক্ত ছিল না, তাহলে হত্যাকারী অন্য কেউ। যেটা হয়তো হাদির ভাই বলেছে সেটাও সত্যি হতে পারে, সেইটা তদন্ত করা উচিত না আসিফ নজরুলের, বা তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তত তদন্ত করা উচিত সেটা। তো ফলে আসিফ তিনি ভারতে নজরুল পালাননি। যারা বলা হলো যে সেই ব্যক্তি নাকি ভারতে চলে এসেছে, মেঘালয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, অথচ সেই দুবাইতে আত্মপ্রকাশ করলো। ভারত তাকে কি দুবাইতে পাঠিয়ে দিয়েছিল? সে তো তার প্লেনের টিকিট, ভিসা সব সে ছবি দিয়ে দেখিয়েছে সে কিভাবে গেছে দুবাইতে। এবং দুবাইতে সে নিয়মিত যাতায়াত করে ব্যবসার কারণে, সেটাও সে বলেছে। ফলে এই বাংলাদেশে বিষয়টা আলোচনায় যদি এসে গিয়ে থাকে, তাহলে সেখানে ভারতের অবস্থান জয়শঙ্কর হয়তো বলেছেন যে আপনারা একটু ভালো করে তদন্ত করুন, মানে দোষারোপ কাউকে না করে একটু তদন্ত করুন। আসিফ নজরুল যেখানে ছিলেন, তিনি কিন্তু এই হাদির চাইতে তিনি কিন্তু শেখ হাসিনার ব্যাপারে বেশি আগ্রহী। হাদির বিষয়ের চাইতে উনি শেখ না, হাসিনার সে ব্যাপারে হতে পারে, সেটা তো আমার মনে হয় না সে নিয়ে কোনো জানে বলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ভারতের সিদ্ধান্ত তো জানাই গেছে যে সোজা কথা হচ্ছে ভারত তো শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। তাতে এই নির্বাচনের সময় বিএনপি বা বিএদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে দুটো জিনিস আসতে পারে। এক হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মী ইত্যাদি যারা নানা জায়গায় দেশ ছেড়ে রয়েছেন, ভারতেও রয়েছেন, এদের যাতে ভারতে আবার নিজ দেশে স্বদেশে ফেরার একটা ব্যবস্থা করা যায়, রিহ্যাবিলিটেট করা আর কি যাকে বলে। রাজনৈতিক দিক থেকে নাও হতে পারে, অন্তত তারা তাদের নিজ জায়গায় যাতে ফিরে যেতে পারে, এরকম একটা ডিল
ডিল যদি বলা হয়, এরকম একটা ডিল তাহলে বিএনপির সঙ্গে আলোচনা ভারতের হতে পারে, অস্বাভাবিক নয় সেটা। ডিলটা কি আওয়ামী লীগের পুনর্বাসন? পুনর্বাসন বলতে ডিলটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা যে দীর্ঘকাল ধরে তারা দেশ ছাড়া হয়ে রয়েছেন, তারা যাতে ফেরে, তারা তো ভারতেই রয়েছেন অনেকেই, না? মাঝে মাঝে ভারতকে জন্য প্রশ্নবিদ্ধ হতে হয়, ফলে ভারতের পক্ষে সুবিধা হবে এরা যদি নিজ জায়গায় ফিরে যেতে পারেন, এই ফেরার পরিবেশ তৈরি করা। সেটা নির্বাচনের আগে বোধহয় সম্ভব নয়, নির্বাচনের পরেই যদি সম্ভব হয়। এখন আরেকটা জানি না বিষয়, নির্বাচনের হয় মানে, মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন মানে হতেই হবে, তা না হলে কিন্তু নির্বাচন কবে হবে কোনো ঠিক নেই। আবার 2027 ফেব্রুয়ারি চলে যাবে, যেন যে শিডিউল আছে। একটা বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিককালে জামাত, এনসিপি এই দলগুলাই কিন্তু দিল্লি দখল করতে চায়। বিএনপি এমন বক্তব্য পাওয়া যায়নি। এখন জয়শঙ্করের বৈঠকে বিএনপির সাথে ঘনিষ্ঠতা দেখে জামাত আবার মিটিং করলো, বিএনপির সাথে অ্যালায়েন্স করতে চাইলো। এতে কি জামাত সহ অ্যালায়েন্সটা কি ভারতের জন্য স্বস্তিকর হবে? না, ভারতের পক্ষে ততটা স্বস্তিকর হবে না, এটা তো ঠিক কথাই হবে, কিন্তু সেটা তো ঠিক করবে প্রথম কথা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোটার। তারা বিএনপি জামায়াত, আমার মনে হয় না নির্বাচনের আগে বিএনপি জামায়াত কোনো কোয়ালিশনের নির্বাচন হচ্ছে এরকম আমি দেখছি না। আপাতত যে যার মতো আলাদাই লড়বে, কারণ বিএনপি তো তার আসন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, খুব সামান্য কিছু আসন বাকি আছে হয়তো যেখানে সমঝোতা হতে পারে, সেইটুকু আসন নিয়ে জামায়াত সন্তুষ্ট হবে না। ফলে এটা হবে যেখানে উভয় পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে, তারা হয়তো চাইছে যে কোনো জায়গায় একটা সমঝোতা মতো হোক যাতে জামায়াত নির্দিষ্ট সংখ্যক আসন জিততে পারে। আর আমি কিন্তু একটা জিনিস আমাদের মনে হয় দূর থেকে, সেটা হচ্ছে কিন্তু মানে বিএনপি, যেন আমি বলছি তো বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এ নিয়ে সন্দেহ আছে আমাদের। তার কারণ হচ্ছে বিএনপি একক বৃহত্তম দল হতে পারে, সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু জামায়াত এটাকে একবারে উপেক্ষা করা যাবে না, এবং সেই পরিস্থিতি কিন্তু মানে রয়েছে বাংলাদেশে। কারণ সত্যি সম্প্রতি বাংলাদেশের যেটা প্রশাসন, সেই প্রশাসনে যেগুলো বদলিগুলো হয়েছে, সমস্ত যারা নির্বাচন পরিচালনা করবেন, যে তৃণমূল স্তরের যে সরকারি কর্মী, তারা কিন্তু জামায়াতের কথায় বদলি হয়েছে। সেটা কিন্তু ইউনূস সরকার করেছেন, মেনেছেন। ফলে একবারে জামায়াতকে মনে হবে যে আগে যেটা মনে হতো তারা 8% ভোট, 25-30%-র বেশি আসন জিতবেন না, 25-30-এর বেশি, কিন্তু এখন সেই সম্ভাবনাটা কিন্তু নেই। সম্ভাবনাটা অনেক কিছুই ঘটতে পারে আর কি। ফলে একেবারে খুব জামায়াতকেও খুব দুর্বল কিছু ভাবা যাবে বলে মনে হচ্ছে না আমার। সেটা বিএনপি নিশ্চয়ই বুঝছে, তবে নিশ্চিতভাবে বিএনপি তো একক বৃহত্তম দল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গেলেও যেতে পারে, জামাতকে যেহেতু সব শক্তিমান মানুষ যেভাবে যেহেতু মনে সব করা মানুষ ভোট দেবেন না, যেহেতু সব মানুষ ভোট দেবেন না। যে জামাতকে শক্তিমান যেভাবে মনে করা হচ্ছিল, কিন্তু খালেদা জিয়ার ফিউনালকে কেন্দ্র করে বিএনপির পক্ষে একটা আবহ তৈরি হয়েছে, এটা মনে করছেন। এর জন্য জামাতও ভাবছে এখন না হলো ইলেকশনের পরে তারা একটা বিএনপিকে সহ একটা ঐক্যমত্য সরকার করতে চায়, এবং বিএনপি থেকে যদি প্রাইম মিনিস্টার হয়, জামাত থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার, এমন একটা অ্যাপ্রোচ আছে তাদের মধ্যে। সেইটা কি এটা এক সময় আওয়ামী লীগের সময় যেরকম এরশাদের দল জাতীয় পার্টি বিরোধী দল ছিল, মন্ত্রিসভাতেও ছিল। সম্ভাবনা আছে, নেই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা আছে। কি পদ হবে আমি সেটা জানি না, সেটা তো তারা ঠিক করবেন। জামায়াতের আমির নিজে যদি উপপ্রধানমন্ত্রী হবেন কিনা আমি তো সেটা জানি না, মনে হয় না, অন্য কেউ হলে হতে পারে। এই সব সম্ভাবনাই, অনেক সম্ভাবনাই রয়েছে। ফলে সব কথাই মানে শেষ কথা একরকম ভাবে বাংলাদেশের রাজনীতিতে আমার যে অভিজ্ঞতা, এখানে না 2 আর 2 যোগ করলে 4 হয় না, 2 আর 2 যোগ করলে অনেক সময় 0 হয়, 2 আর 2 যোগ করলে 90 হয়। ফলে এই বিচিত্র জায়গা, এখানে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া তো হয় না। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো গণতান্ত্রিক নয়, নিরপেক্ষ নয়, সবগুলোই রাজনৈতিক বা সরকার নির্ভর। সেরকম একটা ব্যাপার, সেই বিচার ব্যবস্থা থেকে নির্বাচন কমিশন থেকে সবটাই আর কি। আপনার এই আলোচনায় যে সারসংক্ষেপ যেটা পাওয়া গেল, ভারত শেখ হাসিনা হস্তান্তরের ব্যাপারে মোটেই একমত না, বা এমন এটা করবে না তারা। কিন্তু ইলেকশনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা যদি পায়, ইলেকশনে যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে,
সেই গভর্নমেন্টের সঙ্গে যে ভারত কাজ করবে, এই মেসেজটা প্রতিষ্ঠিত এখন। না, সেই লক্ষণগুলো স্পষ্ট হয়েছে, সেই লক্ষণগুলো স্পষ্ট হয়েছে। কাজ তো করতেই হবে, মানে এত নিকটবর্তী একটা প্রতিবেশী, তাকে উপেক্ষা করে তো থাকা যাবে না, বিশেষ করে যেখানে রাস্তাঘাটে জঙ্গিরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটা ভারতের পক্ষে তো খুব বিপজ্জনক। তো ভারতের দরকার, ভারতের সেই বাংলাদেশের প্রশাসন, তার গোয়েন্দা সংস্থা, তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলা আর কি, যাতে সেই গতিবিধিগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই আর কি। তার উপরে নির্ভর করছে কিন্তু সম্পর্ক। জঙ্গি নিয়ন্ত্রণের বিষয়টা বা মৌলবাদ চরমপন্থাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে বিএনপি সরকার ভবিষ্যতে কি ভূমিকা নেয়, বল কিন্তু সম্পূর্ণ এখন বিএনপির কোর্টে। ভারতের দিক থেকে বল পাঠিয়ে দেওয়া হয়েছে বিএনপির কোর্টে, এখন বিএনপিকে প্রত্যুত্তর দিতে হবে। সেটা বিএনপি কিভাবে রিয়াক্ট করে সে তার উপরে নির্ভর করছে। এবং যদিও তারেক রহমানের বক্তৃতাতে একটা লাইন ছিল আর কি, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে, এবং নাম না করে। এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথাটা বাংলাদেশের অনেক মানুষ, জামায়াত বা এরা বলে থাকেন, সরাসরি ভারতকে দায়ী করে বলেন। তাহলে এগুলো অনেক কিছু দেখার বিষয় আছে। ফলে আর এবং একটা ইউনিট সরকারের মতোই সম্পর্ক যেন না হয়, এটা আমরা চাইবো। কিন্তু সেটা নির্ভর করছে বিএনপি কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তার উপরে। কারণ 2001-2006 এর বিএনপি কিন্তু অনুপ চেটিয়াদের আশ্রয় দিয়েছিল, হাওয়া ভবন করেছিল, 10টা বছরের সাথে জড়িত ছিল। ভারত হয়তো চিন্তা করছে নতুন বিএনপি সে পথে নাও যেতে পারে।